দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পাঠক সমাবেশ নিবেদিত পাঠকের গল্প, এবং পাঠকের গল্পে আমি আছি আপনাদের সাথে নীল মাহবুব, এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। আমি কিছু বলবো নীল, সব তো তুমি বলে দিচ্ছ। আচ্ছা, বাকিটা তুমি বলো। না নীল, তুমি বলো। আলাপচারিতা শুরুটা যেহেতু তুমি করেছো, মানে আমরা তো আসলে প্রতিনিয়তই আলাপ করি এবং আলাপচারিতা আমাদের আসলে চলতেই থাকে, এবং আজকে দিনটা যদি আমরা বাদ দিই তাহলে বইমেলার মাত্র আর 4 দিন বাকি আছে। এবং সেই প্রেক্ষাপটে আমরা যদি বলি যে বইমেলা যখন শেষের দিকে চলে যায় তখন কিন্তু একটা বিষণ্ণতার সুর এই মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে আমরা দেখতে পাই, এবং পাশাপাশি আনন্দও থাকে, কারণ আবারও ঠিক 11 মাসের অপেক্ষা এবং তারপরে আরও একটি বইমেলার অপেক্ষা, এবং সেই অপেক্ষাটা কিন্তু আমাদের ভিতরে একটা আনন্দের বোধ জাগ্রত করে। তো এই বিষণ্ণতা এবং আনন্দ যখন পাশাপাশি, ঠিক সেই মুহূর্তে আমরা একটু চলে যেতে চাই খুব আগেকার যুগে, এবং আলাপ করতে চাই অ্যারিস্টটলের সাথে, আলাপ করতে চাই আইনস্টাইনের সাথে। বাহ, আইনস্টাইনের সঙ্গে আমি আলাপ করি নীল, আমার বুদ্ধি বেশি। অ্যারিস্টটলের সাথে তুমি আলাপ করো। আচ্ছা, যার সাথে তুমি আলাপ করো, আলাপ কিন্তু একজনের সাথেই করতে হবে, তিনি হচ্ছেন আমিনুল ইসলাম ভূঁইয়া। কারণ তার সাথে আমার মাঝে মাঝে মনে হয় যে আইনস্টাইন এবং অ্যারিস্টটল মানে তার বন্ধু। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে মানে এই দুজনকে আপনার বন্ধু মানুষ? মানে ইয়ার দিক থেকে যদি বলেন, এই তাদের মনোভঙ্গির দিক থেকে যে বলেন, তা আমি খুব ক্ষুদ্র তাদের অ্যাপ্রিসিয়েটার আর কি। কারণ আইনস্টাইনকে তো অ্যাপ্রিসিয়েট করার মতো আমার নেই। তো আইনস্টাইনের এক বন্ধু ফিজিসিস্ট, তাকে যখন প্রথমে একদিন জিজ্ঞাসা করছিল, আচ্ছা এটা কি এমন যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি নাকি পৃথিবীতে 3 জন মাত্র লোক বুঝে? তখন সে রঙ্গ করে বলছিল, 3য় জনকে সেটা আমি ভাবতেছি। কারণ একজন হচ্ছে আইনস্টাইন নিজে, আরেকজন সে, আর 3য় জন সে জানে না তখনও। তো বুঝেন কিরকম কঠিন। আসলে আমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে তাদের দেখা হয়নি। যার কথাই বলি, মানে আপনি দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়ে আসলে নাড়াচাড়া করছেন, তাদের সাথে আপনার আলাপচারিতা, তাদেরকে নিয়ে আপনার লেখা, আপনার যাবিত জীবনে তাদের প্রভাবটা আসলে কতটুকু? প্রচণ্ডভাবে প্রভাব, ইন দ্য সেন্স যে এগুলো তো আকাশের মতো উচ্চ, সমুদ্রের মতো গভীর ধারণা। এই কয়টা সিরিজ আমি যেটা করছি, 6টা বই আসবে, আইনস্টাইন, যেমন নিউটন আসবে, তারপরে আসবে, ফ্রয়েড আসবে। তারা হচ্ছে কি পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান তাদের নিজেদের মধ্যে ধরছে। তা আমি চাই আমাদের এই ইউনিভার্সিটিতে যে প্রফেশনাল লোকজন এইগুলা পড়ে না, যেমন ধরেন আলবার্ট আইনস্টাইনের আমি এরকম কোনো বই দেখলাম, আমি একটা বই অনুবাদ করছি, সেইখানে আমি তার ফিলোসফিক্যাল যেসব রচনা বলি, তারপরে সহজ বুদ্ধ যেসব বৈজ্ঞানিক রচনা বলি, সেগুলো অনুবাদ করার চেষ্টা করছি। আমার ইচ্ছা হচ্ছে যে আমাদের ইউথরা যেন এগুলো পড়ে এবং এইরকম একটা মন তৈরি হয়। যেমন ধরেন ধর্মের সাথে অনেক সময় বলা হয়ে থাকে যে বিজ্ঞানের এক ধরনের বিরোধ আছে, সেই বিরোধটা কী এটা তো আমাকে জানতে হবে। যেমন এখানে একটা বলছে, এই ম্যাক্স প্লাঙ্কের একটা বই অনুবাদ করছে, পদার্থবিজ্ঞানের দর্শন। সেইটা হচ্ছে, সেই দর্শনে প্ল্যাঙ্ক হচ্ছে প্রথম বৈজ্ঞানিক যিনি কোয়ান্টাম আবিষ্কার করছে। কোয়ান্টাম কি? এটা হচ্ছে প্যাকেট, ওই যে বস্তু আছে না, বস্তুর ক্ষুদ্রতম অংশ, সেইটা হচ্ছে কোয়ান্টা, এবং এটা প্যাকেটে চলে, একখান থেকে আরেকখানে যখন যায় তখন এটা একটা প্যাকেট হিসাবে যায়। কিন্তু এইটা কোন দিকে যাবে ইউ ক্যানট নো। আপনি যদি ওইটার জানেন, কোনখানে আছে স্থান জানেন, তাহলে আপনি জানবেন না, এটা কোন দিকে যাবে জানবেন না। কারণ এটা তো আলো ফেলতে হবে, আলোরও তো ভর আছে। আপনি যখন এটার উপর আলো ফেলেন তখন এটা গতি চেঞ্জ করে ফেলে। সুতরাং এক ধরনের অনিশ্চয়তা আছে বস্তুর মধ্যে। সেই অনিশ্চয়তার সাথে জীবনের অনিশ্চয়তার কি সংযোগ, সেইটা উনি তার দর্শনে দেখাইছে। তো এই আধুনিক পদার্থবিজ্ঞান শুরু হয়েছে এই দিয়া, ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়া। আমাদের এখানে আমি জানি না ফিজিক্স ডিপার্টমেন্টে বা অন্য এই ম্যাক্স প্ল্যাঙ্ক পড়ানো হয় কিনা। তো আমার ধারণা এইটা সহজবুদ্ধভাবে লোকজনের পড়া উচিত। এত ভিড় বারবার কারণে মাঝে মাঝে আসলে যান্ত্রিক গোলযোগ হয়। আমার কথা শোনা যাচ্ছে কি? সম্ভবত আমাদের প্রোডিউসার কিন্তু জানিয়ে গেছে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা,
কোন প্রসঙ্গে যেন ছিলাম? নীল, আমরা ছিলাম দর্শনে, আমরা ম্যাক্স প্লাঙ্কের কথা শুনছিলাম। তো তুমি কিছু বলতে চাচ্ছিলে? সেটা কিন্তু আমি এই মুহূর্তে ভুলে গেছি। তাহলে আমি একটা প্রশ্ন করে ফেলি। আচ্ছা, সেটা হচ্ছে ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া, এই যে আলাপচারিতা এবং এত দারুণ, মানে কালকে মোম রহমান বলছিল যে বাইট সাইজ বুক এবং একবারে পড়ে ফেলার মতো আর কি। তো এই যে জনাথন বার্নসের সঙ্গে এই ইয়েটা হয়তো কাল্পনিক, কিন্তু বিষয়বস্তুটা তো সত্য। এবং জোনাথন বার্নস হচ্ছে এরিস্টটলের স্পেশালিস্ট। সেই এরিস্টটলের যে সমস্ত হয়েছে, কম্পমেন্ডিয়ান হয়েছে, যেটা সংগ্রহ, সেইটার এডিটর সে। জোনাথন বার্নস আরেকটা বইও লিখছে। আমি এখন একটা ব্যর্থ চেষ্টা করতেছি এরিস্টটলের বই লেখার জন্য, কারণ আপনারা তো জানেন আমি এই যে একটা বই লিখছি প্লেটোর উপর, প্লেটোর জীবন ও দর্শন। আরেকটা বই লিখছি কি জানি বলে, সক্রেটিসের জীবন ও দর্শন। তো আর যদি আমি এখন এরিস্টটলের জীবন ও দর্শন না লিখি, এরিস্টটল মন খারাপ করবে। এরিস্টটল মন খারাপ করবে না, এটা অপূর্ণ থেকে যায়। সেইটা এখন লিখতেছি। সেই এরিস্টটলের একজন অথরিটি হচ্ছে জোনাথন বার্নস। তো এটা খুব সহজবুদ্ধ ভাষায় এই আলাপচারিতা সে যখন করে, তখন তার জীবনের ঘটনাবলী, তার মেইন ফিলোসফিক্যাল ইস্যুজ, এনভায়রনমেন্ট, অন্যদের ভিউ কি, এগুলো একসাথে করছে। এটা খুব চমৎকার। আমার মনে হচ্ছে যে কোনো বয়সের পাঠক এটা পড়লে হবে। আচ্ছা, মানে সেই জায়গা থেকে আমার একটি প্রশ্ন, যে আপনি সবসময় আসলে চেষ্টা করে গেছেন যে প্লেটো বলি, এরিস্টটল বলি, কিংবা আইনস্টাইন, কিংবা এই যে নিউটন যেটা আসতেছে, আপনি সবসময় চেষ্টা করে গেছেন সহজবোধ্যভাবে তাদেরকে তুলে ধরতে। মানে তাদের নামটাই তো আসলে উচ্চারণ যখন আমরা করি তখন বিষয়টা আসলে খটোমটো, আমার কাছে এই বিষয়গুলো আসলে খটোমটো মনে হয়। হ্যাঁ, কিন্তু এই যে আপনি সহজভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন, তার পিছনে তো একটা তাগিদ অনুভব করেছেন যে কেন, কি কারণে এত সহজভাবে পাঠকের কাছে এদেরকে উপস্থাপন করতে চান আপনি? আমি করতে চাই কারণ হচ্ছে মানে গভীর জ্ঞানের জিনিস যেটা, আপনি আমাদের দেশে নদী আসে না, আমি একটা উদাহরণ দিই, মানস সরোবর থেকে আসে পানি। তো আপনার দুয়ার পর্যন্ত, আপনার ঘাট পর্যন্ত যেই পানি আসে, সেইটার যে উৎস মানস সরোবর, সেইটা তো দেখানো দরকার লোকজনকে। এইগুলো হচ্ছে সেই উৎস। এই রেনেসা বা রেনেসেন্স কিভাবে হয়েছিল, সেটা হচ্ছে প্রাচীন জ্ঞানের সাথে নতুন জ্ঞানের যে যুগ, যেটা ফ্লোরেন্সে শুরু হয়েছিল, সেখান থেকে রেনেসা শুরু হয়েছিল। তো আমাদের এখানে আমরা কি করতে পারি? আমরা ধরেন ইসলামের একসময় রেনেসার যুগ ছিল, তারপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রেনেসার যুগ ছিল। এই রেনেসার কারা সেই পুরুষ? প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, তারপরে এখনকার মডার্ন যারা আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানের দার্শনিক, এরা তো। সুতরাং এদেরকে আমাদের বোঝা দরকার। তো লোকজন বুঝতে চায় না কেন? কারণ একটু পরিশ্রমের কাজ এবং গভীর জ্ঞান। আপনাকে আরেকটা উদাহরণ দিই, কি বলবো, কিছু কিছু মাছ আছে অনেক গভীরে থাকে, এরা উপরে উঠতে পারে না। কারণ কি জানেন? ওই ফুলকা আছে না, ফুলকাতে যখন চাপ রিলিজ হয়ে যায় তখন ওইটা ফাইটা মারা যায়। কিছু কিছু মাছ আছে গভীরে যেতে পারে না। আমি মাঝে মাঝে মনে করতাম বঙ্গোপসাগরে যে এটার মাটি নাগাল পায় না, ওরা মাছ ধরে কেমনি? কারণ হচ্ছে এটা একটা ডেপথের পরে ওই মাছ আর যাইতে পারে না। সুতরাং এইটা গভীর জ্ঞানটি আমাদের করা দরকার, আস্বাদন করা দরকার, এপ্রিসিয়েট করা দরকার। আপনি শুধু আমাকে একটা কথা বলেন যে সমস্ত সায়েন্টিফিক ডিসকভারি কেন ওয়েস্টার্ন ইউরোপে হয়েছে আর গ্রিসে হয়েছে? কেন হয়েছে? কারণ হচ্ছে তারা কিছু ইউজলেস জ্ঞান প্রথমে আহরণ করার চেষ্টা করছে। পাইয়ের ভ্যালু কত, এটা আপনার জানি না কি দরকার, আপনার তো কোনো কাজে লাগে না। সেই রকম অঙ্কের এই সমস্ত জিনিসপত্র, যেমন 2-এর রুট ওভার হয় না, এটার কোনো সংখ্যা পান না আপনি, কিংবা পিথাগোরাস জেনেই বা যে করছে। তো এগুলা আপনার জানি না কি দরকার। প্রথমে মনে করেছে এগুলো ইউজলেস নলেজ। এই ইউজলেস নলেজ হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তারা এখন সেই ইউজলেস নলেজ ধরে তারপরে অঙ্ক বলেন, বলেন, যেমন ধরেন আপনি বাইনারি, 0 and 1, এইটা আবিষ্কার করছে গ্রিকদের সময়। তারা চিন্তা ভাবনা করছে, গ্রিকরা 0 জানতো না, ইন্ডিয়ানরা 0 আবিষ্কার করছে। এই যে আজকে আপনি কম্পিউটারের সমস্ত জিনিসপত্র করেন,
এই শব্দ হচ্ছে 0 and 1, আচ্ছা, সেইটা দিয়ে করে। তো এই গভীরে যাওয়ার যে জিনিস, সেই গভীরে ইন এসেন্স আমাদের বুঝতে হবে। সেইটা আমাদের সায়েন্টিস্ট তৈরি করবে, আমাদের ফিলোসফার তৈরি করবে, আমাদের সাহিত্যিক তৈরি করবে, আমাদের মনন কাঠামো তৈরি করবে। এইটা আমি চাই। আমি পারি না, কারণ আমার মন এত গভীর না। যেমন এক বস্তা ইট প্লেটো, হ্যাঁ, এইটা লিখছি, তো কেউ আমাকে বলছে যে এটা কে পড়বে, তুমি অনর্থক এই পরিশ্রম করতেছ। তা আমি সক্রেটিসের উপরে এরকম একটা বই লিখছি, এখন এরিস্টটলের উপর লিখতেছি। এবং এখানে সূচিতে আছে প্লেটোর জীবন কাহিনী থেকে শুরু করে। সবই আছে। আমি বিভিন্ন থিমে করছি। যেমন ধরেন প্রেম সম্পর্কিত প্লেটোর ধারণা আছে এখানে। তো প্রেম কি, এখন পর্যন্ত প্লেটো প্রেমের যে সংজ্ঞা দিচ্ছে এর বাইরে কেউ যাইতে পারেনি। আমার এই সংজ্ঞাটা একটু শুনতে চাই। সংজ্ঞা হচ্ছে সে এখানে 6টা বক্তৃতা আছে প্রেম সম্পর্কে। আচ্ছা, তো একটা যেমন আছে, মানুষ প্রেম করে কেন? অমরত্বের জন্য। মানুষ মরতে চায় না, তখন সে কি করে? তখন সে শিল্প সাহিত্য করে, তখন সে বিয়ে শাদী করে বা প্রেম করে, তার বাচ্চা কাচ্চা হয়, এইটা পরিবাহিত হয়। তারপরে সে এই যে ক্রিয়েশন আছে না, এইগুলো করে, সে রাষ্ট্র নির্মাণ করে, সেইটা দিয়ে সে বেঁচে থাকতে চায়। তো এইরকম 6টা লেকচার আছে এখানে প্লেটোর বইতে, সিম্পোজিয়াম বইতে। এখনো পর্যন্ত প্লেটোর এই ধারণার বাইরে কেউ নতুন কোনো ধারণা দিতে পারে না। শুধুমাত্র ফ্রয়েড আইসা কিছু একটা বলছিল, এবং সেইটাও ওই অরিজিনাল প্লেটোর এক বন্ধুর লেকচারেও আছে মূল জিনিসটি। সুতরাং এই গভীর জ্ঞানগুলি আমার ধারণা আমাদের লোকজনকে দেওয়া দরকার। তো বার্ট্রান্ড রাসেল এক সময় বলছে কি, সে তো আমেরিকাতে পড়াইতে গেছে, তো বললো আমেরিকাতে পড়াইতে গেলে তোমার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে 100টা বইয়ের একটা লিস্ট ধরাই দেয় যে এইগুলো তোমরা পড়ো। তো এর বাইরে ছেলে পেলে আর কিছুই পড়ে না, ওইগুলোই পড়ে। তো আমি যেমন চাচ্ছি যে আউট অফ দ্য ওয়ে লোকজন গভীর জ্ঞানের দিকে যাক। আপনি কি রবীন্দ্রনাথের মধ্যে কোনো এরিস্টটলের লেখা বা প্লেটোর লেখার রেফারেন্স পাইছেন? আমি যাই না, না, পাইনি। কারণ হচ্ছে আমাদের এই যে বট গাছ, তো এই বট গাছ যারা এই আমাদেরকে শীতলতা দিচ্ছে, আমাদেরকে স্পেস দিচ্ছে, আমাদের ভাষাকে সমৃদ্ধ করতেছে, তারা কিন্তু এই কি জানি বলে জ্ঞানের সাথে তাদের মানে যোগ হয়নি, গ্রিক জ্ঞানের সাথে। এইটা আমাদের একটা ঘাটতি। আমি পারবো না সেই ঘাটতি পূরণ করতে। তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, মাটির প্রদীপ কহে এই যে সন্ধ্যার সময় যে কে আমার ভার নিবে। তো সে বলছে যে স্বামী আমি একটু নিতে পারি আর কি, সূর্যের মতো পারবো না, ছোট্ট সামান্য হলো এটা তুলে ধরা একটা দায়িত্ব মনে করি। মানে আপনার সাথে আসলে যখনই আমরা কথা বলতে বসি, এবং আমি বারবারই তো বলি যে মানে এরা সবাই আমার কাছে ভীষণ রকম খটোমটো একটা ব্যাপার, কিন্তু আপনার সাথে যখন আমাদের আলাপচারিতা চলে, আপনি এত সহজভাবে এবং এত সুন্দর উদাহরণ দেন। মানে এই যে কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল, আপনি কত উদাহরণ দিলেন, মাছের উদাহরণ দিলেন, গভীরতা, মানে এত সহজভাবে উপলব্ধি করা যায় বা বোঝা যায়। এবং যখনই আপনার সাথে কথা বলি না, তখনই আমরা ঋদ্ধ হই, ভীষণ রকম ঋদ্ধ হই। এবং আমরা কিন্তু পাঠকদেরও দেখি, ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া, আমরা কিন্তু পাঠকদেরও দেখি যে তারা এসে এই বইগুলোকে, মানে আমাদের কাছে কঠিন মনে হলো নিশ্চয়ই সহজ, তারা আমরা দেখি যে নেড়ে চেড়ে দেখছে তারা। তবে আমার একটি জানার বিষয়, আমরা তো এই বইগুলো আসলে মানে এই অল্প সময়ে কিন্তু পাঠককে পড়িয়ে দিতে পারবো না। তবে আমার একটু জানার বিষয়, আগ্রহ হয় আমার, সেটা হচ্ছে যে কখনো আপনি আইনস্টাইন থেকে প্লেটোতে চলে যাচ্ছেন, কখনো এরিস্টটলে যাচ্ছেন, কখনো সক্রেটিসে চলে যাচ্ছেন। আপনি যখন ঘুমান, মানে আপনার স্বপ্নে, মানে আমরা চিন্তা করি যে যাকে চিন্তা করি হঠাৎ করে দেখা যায় সে আমাদের স্বপ্নে চলে আসে। তো এরকম কি কখনো হয়েছে যে আপনার স্বপ্নে আইনস্টাইন এসে হাজির হয়েছে, কিংবা অ্যারিস্টটল কিংবা সক্রেটিস? এইটা আসলে মানুষের চেতন অবচেতন এই দুইটার মধ্যে তো একটা মেশামেশি আছে। আপনি অবচেতনে কখন ভাবেন আর চেতনে কখন ভাবেন, সেইটার চেতনে আসে না। কিন্তু আপনার চেতন এবং অপচেতন জুড়েই তো আমার মনে হয় তারা আছে, কারণ হচ্ছে তারা খুব গভীর বিষয়, আমাকে গভীর জিনিস টানে, এবং সেইটা আমি জানি না কেন আমি পড়তে পারি না, খুব স্থূল জিনিসপত্র পড়তে পারি না। আচ্ছা, ওইটাই জানতে, কখনো কি আলাপচারিতা হয়েছে মানে স্বপ্নে? স্বপ্নে এই ধরনের এটা
হয় নাই। ফিগারেটিভলি আপনি যদি বলেন তাহলে সেই ধরনের আলাপচারিতা হয়নি, তাহলে তো আমি এই বই লিখতাম এরিস্টটলের সাথে আলাপচারিতা, তা হয়নি। কিন্তু মনে মনে কখনো ভেবেছেন যে যদি আসলে এরিস্টটলের সাথে আপনার দেখা হতো, হ্যাঁ, তাহলে তাকে কোন প্রশ্নটা আপনি করতে চাইতেন, কিংবা আইনস্টাইনের সাথে যদি দেখা হতো তাকে আপনি ব্যক্তিগতভাবে আসলে কোন প্রশ্নটা করতে চাইতেন? আইনস্টাইনের কিন্তু সবাই প্রশ্ন করে ফেলছে। আইনস্টাইন হচ্ছে এমন এক প্রতিভা যে তার কাছে যে এই জিনিসপত্র আসে, যেমন E=mc², আজকে আপনার কাছে খুব মনে হচ্ছে যে এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই সভ্যতার ইতিহাসে এই প্রথমবারের মতো তার কাছে আসছে যে এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু স্পিড, এই যে অ্যাটম বোমা তৈরি হয়, এইটা যে বস্তুর মধ্যে লুকিয়ে ছিল, এটা সে কি করে জানলো, এটা তার মাথার মধ্যে কি করে আসলো? অবাক লাগে। সে হয়তো আপনাকে একটা উত্তর দিবে, তা আমি তো জানি না এটা আমার মধ্যে কেমনে আসলো, কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে এটা অন্য কারো মাথার মধ্যে আসলো না, তার মাথার মধ্যে কেমনে আসলো। সে একটা উদাহরণ দিছিল, বলল যে বস্তু অত্যন্ত রিচ, তার অনেক বস্তু হচ্ছে বাপের মতো, বাপের অনেক সম্পত্তি আছে, বিশাল সম্পত্তি, জমিদারি, কিন্তু সে হচ্ছে কৃপণ, সে কাউরে একটা ইঞ্চি জিনিসপত্র দেয় না, কিন্তু যখন একটু সামান্য দেয় তখন একটা বিশাল একটা এক্সপ্লোশন ঘটে। অ্যাটম বোমায় যেরকম হয়েছে, এটা সামান্য জিনিস, বিরাট এক্সপ্লোশন হয়। এটা তো আপনাকে জানতে হবে তার কাছ থেকে কীভাবে নেবেন। এইটা জানার জন্য যেসব ইয়ারা প্রথম সাধনা করছে, যেমন লস আলমোসে একটা বই দেখেন রিসেন্টলি আসছে, ওই হলিউডের একটা ফিল্ম যেটা অস্কার পাইছে, কি জানি না আমরা, ওই যে সায়েন্টিস্ট, অ্যাটম বোমার সায়েন্টিস্ট যে ওপেনহাইমার যখন ইয়ে করছে লস আর আলমোসে, যখন এটা এক্সপেরিমেন্ট করছে, তারা যেটা বের করছে ওটা হচ্ছে বাপের কাছ থেকে ওই জিনিসটাকে কেমনে আদায় করতে হবে, এবং সেটা আদায় করে তারা একটা বোমা তৈরি করছে। এবং তখন তাদের বিস্ময়ে এইরকম বিরাট আলো, বিরাট এক্সপ্লোশন ঘটে গেছে, এটা বস্তুর মধ্যে আছে, ঘুমন্ত অবস্থায় আছে এবং ডরমেন্ট আছে। আপনি যেমন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কোটি কোটি টাকা আছে, খালি কাগজ কলমে লেখা আছে, আপনি জানেন না যে এটা কত টাকা আছে। এই বস্তুর মধ্যে এই জিনিস আছে, প্রচণ্ড শক্তি আছে, এইটা এই লোক আবিষ্কার করছে। দারুণ। এই যে এখনো আপনি মানে উদাহরণ দিতে যে ব্যাংকে চলে গেলেন, কোথায় কোথায় চলে গেলেন, মানে অদ্ভুত লাগে আপনার সাথে আসলে যখন কথা বলি। আপনার সাথে আরো আলাপচারিতা আমাদের চলবে, তবে এই মুহূর্তে একটু পাঠক সমাবেশ প্যাভিলিয়নও একটু হেঁটে আসতে চাই, কারণ অনেকক্ষণ বসে থেকে থেকে পাও ব্যথা হয়ে গেছে। আমরা বলছিলাম যে বইমেলার একদম শেষ দিকে আমরা এসেছি এবং আর খুব বেশি দিন বাকি নেই, এবং যে পাঠকরা আসলে বইমেলা প্রাঙ্গণে আসছেন এই শেষ দিকে, তারা কিন্তু আসলে বই কিনতেই আসছেন, এবং এই যে পাঠক বলতে আমরা যাদেরকে বুঝি, তারা কিন্তু এই সময়টাই আসলে বইমেলায় আসেন এবং তাদের পছন্দের বইগুলো কিন্তু তারা আসলে সংগ্রহ করেন। এবং এই বইমেলা জুড়ে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে যারা আসলে যেসব শিক্ষার্থী বইকে ভালোবেসে কাজ করেন, তাদের সাথে একটু আমি কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো যে বইমেলা তো শেষ হয়ে যাচ্ছে, এই যে বইমেলা যখন শুরু হলো তখন তো একটা আনন্দ ছিল, যে একটা উচ্ছ্বাস ছিল, এখন বইমেলা শেষ হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় একটা জায়গায় থাকা, সেই জায়গার সাথে একটা অভ্যাস তৈরি হওয়া, কেমন লাগবে বইমেলা শেষ হয়ে গেলে? অবশ্যই খারাপ লাগবে, এতদিন এতজনের সাথে আমরা কাজ করেছি, সেজন্য অবশ্যই খারাপ লাগবে। আর এই যে পাঠক সমাবেশে কাজ করতে করতে মানে এমন কোন বই পছন্দ হয়েছে যে বইগুলো আসলে নিয়ে যাওয়া হবে অথবা কাজের ফাঁকে পড়া হয়েছে? হ্যাঁ, কাজের ফাঁকে অনেকগুলো বই পড়া হয়েছে, যেমন বানর জীবনের গল্প আছে, দৃষ্টিপ্রদীপ আছে, তারপর শহীদুল জহিরের কিছু উপন্যাস, এগুলো পড়েছি, এগুলো পড়ে চয়েস করেছি এগুলো কিনতে, মানে কিনবো আর কি। সুন্দর সুন্দর, দারুণ, ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে আমরা আসলে দেখি যে এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি, যে আসলে পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছে, এবং আমি দেখছিলাম যে এই মুহূর্তে পাঠকের সমাগমটা খুব বেশি নেই, কিন্তু তার হাতে একটি বই আছে, অ্যারিস্টটলের সঙ্গে আলাপচারিতা। কি অ্যারিস্টটলের সাথে কথা বলা হচ্ছিল? হ্যাঁ জি, আসলে এটা হচ্ছে গতকালের আগের দিন এসেছে নতুন বই, তাই এটা নিয়ে আর কি একটু পড়ছিলাম যে কেমন।
যতটুকু আমি পড়লাম এটা হচ্ছে অ্যারিস্টটলের সাথে একটা মানে যে কাল্পনিক, হ্যাঁ কাল্পনিক একটা কথোপকথন দেওয়া হয়েছে। অ্যারিস্টটল আসলে প্লেটোর মুখ্য শিষ্য ছিলেন। প্লেটো ভাববাদী ছিলেন, কিন্তু অ্যারিস্টটল আসলে অভিজ্ঞতাবাদী ছিলেন। তিনি লজিক আবিষ্কার করেন, তিনি সবকিছু লজিক্যালি থিঙ্কিং করার চেষ্টা করতেন। তো তার যে জ্ঞান, তার জ্ঞান আহরণের যে সীমা, তার চিন্তা ভাবনা, তার বিজ্ঞান ও তার কারণ, এই সব কিছু এই বইয়ে অনেক সুন্দরভাবে লেখা আছে। জনাথন বার্নস বইটি লিখেছেন, আর এটাকে অনেক আয়েশি ভাবে অনুবাদ করা হয়েছে। আমিনুল ইসলাম ভূঁইয়া স্যার সে অনেক সুন্দরভাবে একদম সরল ভাষায় বইটা অনুবাদ করতে পেরেছেন, তাই বইটা পড়ে অনেক ভালো লাগছে। মানে অ্যারিস্টটল এই বিষয়গুলো আমাকে অজ্ঞান করে ফেলে, বাট এই জ্ঞান আপনাকে আসলে ভালো লাগছে বা এই প্রজন্মের ভালো লাগছে, এটাই আসলে ভালো লাগার বিষয়। ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাঠক যারা আসছেন তারা কিন্তু বই দেখছেন এবং পছন্দের বইটি আসলে কিনেও নিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে কিছুটা হলেও পাঠকের আনাগোনা একটু কম, এবং পুরো বইমেলা জুড়েই আমরা আসলে আজকে দেখেছি সারাটি দিন, মানে যখন বইমেলা শুরু হয়েছে তখন থেকে আমরা দেখেছি যে আজকে ভিড়টা তুলনামূলকভাবে অন্য দিনগুলোর থেকে কিছুটা হলেও কম। কেন কম সেটা ঠিক আমরা বুঝতে পারছি না, তবে আমাদেরও মনে হচ্ছে যে আসলে সময় যত গড়াবে ততই বোধহয় ভিড়টা বাড়তে থাকবে, এবং শেষ যে 4 দিন আছে সেই 4 দিনেও আসলে এই ভিড়টা বাড়বে, কারণ শেষ দিকে সবাই তালিকা তৈরি করেই আসলে বই কেনে এবং সেই সময়টাও আসলে খুবই অল্প, সেই সময়টাও খুব একটা বেশি নেই। এবং পাঠক সমাবেশের ভিতর থেকে যে কাচের জানালা বলতে পারি আমরা, সেই জানালা থেকে যখন আমরা বাইরের দিকেও দেখছি সেখানেও আমরা দেখছি যে পাঠকের আনাগোনা কিছুটা হলেও কম আছে। সূচনা, আবার আমরা ফিরে আসলাম, আবার আমিনুল ইসলাম ভূঁইয়ার কাছে আসলাম। আমরা কিন্তু সেই আইনস্টাইন প্লেটে ছিলাম, আচ্ছা, আমরা কথা বলছিলাম, এবং এই যে আইনস্টাইনের মানে এই যে আলাপচারিতা সিরিজটা নীল পাঠক সমাবেশের, এটা কিন্তু 12টি বই আসবে, যার মধ্যে 6টি আমিনুল ইসলাম ভূঁইয়ার করা, বাকি 6টি লেখক মুমুর রহমান সহ আরো অনেকে করছে। এবং সবচেয়ে বইটির আমি একটু সংক্ষেপে, মানে আমরা তো অনেক কথা বললাম, কিন্তু খুব সংক্ষেপে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে কাল্পনিক যে আলাপচারিতা, দুটো বই, অ্যারিস্টটলের সঙ্গে আলাপচারিতা যেটা লিখেছে জনাথন বার্নস, এবং আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা যেটা লিখেছেন কার্ল সাইকাইয়ে, এই দুটো বইয়ের ভিতরে আসলে কোন বিষয়টা উঠে এসেছে? এটা প্রথমে একটা জীবনী দিছে, যেমন অ্যারিস্টটল কোথায় কোথায় ছিল, সে তো 17 বছর বয়সে অ্যাথেন্সে আসছে। হি ইজ নট এন অ্যাথেনিয়ান, স্তাগিরাতে তার বাস। সে আইসা অ্যারিস্টটল প্লেটোর আউয়াল শিষ্য বলছে আর কি, প্রথম শিষ্য হয়েছে। কিন্তু যখন প্লেটো মারা গেছে তখন তার ভাইগনা পেসিপাস ওইটার স্কলিয়ার হয়েছে, মানে প্রিন্সিপাল বলতে পারেন। অ্যারিস্টটলকে সেই দেয়নি। অ্যারিস্টটল তখন তার মার বাড়িতে চলে গেছে। তার মা কিন্তু ধনী ছিল, তার বন্ধুর বাড়িতে চলে গেছে, তারপরে তার মার বাড়িতে গেছে, এবং ওইখানে যেটা হয়েছে, সে আজকে আমরা বায়োলজি সম্পর্কে যেই জ্ঞান পাই, এটার প্রথম গোড়াপত্তন করছে অ্যারিস্টটল, প্রাণীবিজ্ঞান এবং জীববিজ্ঞান। আর অ্যারিস্টটল যেটা হচ্ছে, আমরা সাধারণত যেটা চিন্তা করি যে গুরু হইলে শিষ্য ওই জিনিস ফলো করে না, একসাথে রয়েছে, গুরুর প্রতি সমস্ত অ্যাপ্রিসিয়েশন আছে, কিন্তু সে হয়ে গেছে একজন বাস্তববাদী এবং মেটেরিয়ালিস্ট, বা যেটাকে বলে কি একটা নাম জানি, যাই হোক। কিন্তু প্লেটো তো ছিল আইডিয়ালিস্ট। তাহলে কিভাবে করলো সে? এটা হচ্ছে সেই অরিজিনাল থিঙ্কার হয়েছে বলে এটা করতে পারলো। তার যে লেখা, এখন কেউ কেউ বলে 7 ভাগের 1 ভাগ। আমি একটা বার্নসের লেখায় পড়লাম যে 3-এর 1 ভাগ মাত্র বেঁচে ছিল। কারণ কি, এগুলো যখন সে দিয়ে গেছিল তার লাইসিয়ামে, ওইখান থেকে যে এটার যে চার্জ ছিল সে তার বাইনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, ওইখান থেকে আরেক শহরে চলে গেছে। এরপরে 200 বছর পরে খুঁজে পাওয়া গেছে, তখন সিরিয়ালাইজ করে তারা এই বইটা করছে। সে প্রায় অনেক বই লিখছে, কিন্তু আমরা আজকে যে বইগুলি পাই সেগুলো হচ্ছে এটার একটা কম্পাইলেশন। এই যে এখানে যেটা আছে আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা, সেখানে একটা অবতরণিকায় একটা লেখা আছে যে আইনস্টাইন দাবি করতেন যে তিনি সাক্ষাৎকার দানকে অপছন্দ করেন।
তিনি একটি ছোট রচনায় লিখেছেন যে কারণ নামে অন্য লোক যা বলেছে জনসমক্ষে সেই বর্ণনা তুলে ধরা যখন তিনি নিজে তার সম্পর্কে ছাপাইতে পারেন না। বাস্তবিক পক্ষে এগুলো কোনো দোষ না। যখন জীবনের সাফল্যের ফর্মুলা ছিল এই যে ক যদি সাফল্য হয় তাহলে আমাকে বলতে হবে ক ইকুয়াল টু খ প্লাস গ প্লাস খ, যাতে খ হলো কাজ গ হলো খেলা। না, আসলে আইনস্টাইন সেটা পিকুলিয়ার পার্সোনালিটি, এইরকম ব্যক্তিত্ব। সে শান্তির জন্য সারা জীবন ফাইট করছে, কিন্তু অ্যাটম বোমার ফর্মুলা তার ফর্মুলার থেকে জন্ম নিচ্ছে, এবং সে ওই শান্তির সপক্ষে করছে, মাঠে ঘাটে সবখানে প্রচার করছে। এটাতে করলে একদিক, কিন্তু সে যে চিন্তা ভাবনা করতো, তার মাথায় সবসময় চিন্তা খেলতো। সে নাকি এই রিলেটিভিটি থিওরি আবিষ্কারের আগে এক এক দিন 50-60টা করে ফর্মুলা তার মাথার মধ্যে আসতো। এইটা গেল তার ক্রিয়েটিভিটির দিক। এবং সে যে হি ওয়াজ নট ডগমেটিক, সে বলে নাই যে আমার ফর্মুলাই হচ্ছে পৃথিবীর শেষ কথা, এবং এটা যে চেঞ্জ হবে, কারণ সেও নিজেও চেঞ্জ করছে, নিউটনের থিওরি সে অ্যাড করছে। সুতরাং এই যে এডিশন এবং এই যে পরিবর্তন, এইগুলোই মানে আইনস্টাইনের চমৎকারিত্ব। এবং সে প্রথম যখন তার এক্সপেরিমেন্ট বলল যে আলো ওই ম্যাগনেটিক ইয়াতে বেঁকে যায়, এটা 1911 সালে প্রথম করলো সাউথ আফ্রিকায়। ওই সূর্যগ্রহণ যখন হলো তখন দেখা গেল সত্যি সত্যি আলো বেঁকে যায়। এটি কিন্তু সে আগে এক্সপেরিমেন্ট করে বলেনি, ভাইবা বলছে। থট এক্সপেরিমেন্ট বলে না, মানে চিন্তা প্রয়োগ পরীক্ষা, সেটাতে বলছে। তো সে তখন তাকে বললো যে এইটা আপনি আগে থেকে আপনি জানতেন, কয় এটাই সত্য, যদি এটা না হইতো তাহলেও সত্য হইতো। ধন্যবাদ, ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইয়া আমাদের সাথে দারুণ দারুণ সব কথা বলবার জন্য এবং এত সহজ উদাহরণে বোঝানোর জন্য, যেটা আমরাও ঋদ্ধ হলাম। এবং আমরা শেষও করতে চাই এই যে অবতরণিকায় যে ফর্মুলাটা আছে, যে ক যদি সাফল্য হয় তাহলে আমাকে বলতেই হবে ক ইকুয়াল টু খ প্লাস গ প্লাস ঘ, যার মধ্যে খ হলো কাজ আর গ হলো খেলা, ঘ তবে কি তুমি বলো মুখ বন্ধ রাখা। এখন তুমি মুখ বন্ধ রাখো, আমি শেষ করব। দর্শক, সূচনার মুখ বন্ধ, আমাকে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো লেখক, নতুন কোনো বই নিয়ে আপনার সাথে হাজির হব পাঠক সমাবেশ, পাঠকের গল্পে।